নমস্কার, সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত। আজকে আমরা একটা অত্যন্ত গুরুতর বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভারতের শিক্ষা ব্যবস্থা ঠিক এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে। প্রথমে ২২ লক্ষ ছাত্র যে পরীক্ষা দিয়েছে সেই নিটের পেপার লিক, তারপরে সিবিএসসি পরীক্ষা নিয়ে দেশ জুড়ে ছাত্র এবং অভিভাবকদের সংশয়, এর মধ্যে আবার নিয়োগের পরীক্ষা এসএসসি জিডিতে কেলেঙ্কারি। ভারতের ছাত্র এবং যুবদের মধ্যে এটা একটা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এর সঙ্গে জড়িয়ে গেছে লাখ লাখ অভিভাবক যারা একটু আচ্ছে দিনের স্বপ্নে মোদী সরকারকেই ভোট দিয়েছিলেন। তারাই এখন বলছেন দেশের শিক্ষা মন্ত্রণালয় এখন দুর্যোগের বিভাগে পরিণত হয়েছে। পরীক্ষা ব্যবস্থাকে তারা কার্যত নিলামে তুলে দিয়েছে। কত প্রশ্নপত্র ফাঁস হয়েছে দেশে? সংবাদ মাধ্যম নিউজ লন্ড্রির তথ্য অনুযায়ী গত এক দশকে মোট ৮৯টি পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে। এতে কমপক্ষে ৬.৫ কোটি পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সিবিএসসি পরীক্ষার কেলেঙ্কারি নিয়ে সরব হয়েছেন। এই প্রশ্নপত্র ফাঁসকে দেশের যুব সমাজের ভবিষ্যতের বিরুদ্ধে অপরাধ বলে তিনি চিহ্নিত করেছেন। কিন্তু তার চেয়েও বড় আলোচ্য হয়ে উঠেছে বিজেপির আইটি সেলের ভূমিকা। দিল্লির দ্বাদশ শ্রেণীর ছাত্র বেদান্ত শ্রীবাস্তব তার নিজের ফিজিক্সের উত্তরপত্রটি দেখতে চেয়েছিলেন। সিবিএসসির অফিসিয়াল পোর্টালে তার রোল নম্বরের নিচে যে উত্তরপত্রটি আপলোড ছিল সেটা তারই না। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি তিনি তুলে ধরতেই তাকে পাকিস্তানি বলে দাগিয়ে দেওয়া শুরু হয়ে যায়। ভাবুন, ক্লাস 12 একটা ছেলের প্রতি কী ধরনের নির্যাতন শুরু হলো। কিন্তু বেদান্ত একা নন, আরেক ছাত্রী উত্তরপত্রে একই রকম গোলমাল পেয়েছেন। বিশেষজ্ঞরা সিবিএসসির নতুন অন স্ক্রিন মার্কিং বা ওএসএম সিস্টেমকে ত্রুটিপূর্ণ বলছেন। ২০২৬ সালের দ্বাদশ শ্রেণীর পাশের হার ৭ বছরের মধ্যে সর্বনিম্ন মানে ৮৫.২০% নেমে এসেছে। এই ত্রুটির কারণে যারা আইআইটি জেইইতে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও কম নম্বর পেয়েছেন তাদের ভর্তির স্বপ্ন এখন অন্ধকারে। এর আগে নিটে বৃহত্তর কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। ২০২৬ সালের ৩রা মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১২ই মের পরীক্ষাটি সম্পূর্ণ বাতিল করতে বাধ্য হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। অন্তত ৩ জন ছাত্র এই ঘটনার পর নিজেদের শেষ করে দিয়েছে। ২০২৪ সালেও একই ছবি দেখা গিয়েছিল। পাটনায় ৩০ থেকে ৫০ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি হয়েছিল এবং সেখানে গ্রেপ্তার হয়েছিল ১৩ জন। এবং একটিমাত্র কেন্দ্র থেকে অস্বাভাবিক রকম বেশি সংখ্যায় সর্বোচ্চ নম্বরধারী বেরিয়ে আসায় সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়েছেন। তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বরখাস্ত এবং প্রধানমন্ত্রী মোদীর ক্ষমা প্রার্থনার দাবি করেছেন। তিনি বলেছেন, কেন বারবার পেপার লিক হচ্ছে আর কেন আপনি নীরব থাকছেন? আর এই শিক্ষামন্ত্রী যিনি বারবার ব্যর্থ হচ্ছেন তাকে কেন পদ থেকে সরাচ্ছেন না? তাহলে দেশের শিক্ষা এখন কোন দিকে চলেছে? এটা কি মেধার পরীক্ষা নয়? এটা কি পয়সার খেলা? এটাই কি আজকে ভারতের শিক্ষা ব্যবস্থার নির্মম বাস্তবতা? আজকের এই অনুষ্ঠানে আমরা এই বিষয়টি নিয়েই আরও সবিস্তার আলোচনা করব। এজন্যে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতমদা, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আহ, ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে যে অবস্থা দাঁড়িয়েছে এটা নিয়ে আপনার কি পর্যালোচনা, এবং বেদান্তের যে ঘটনাটা ঘটেছে যেরকম ভাবে তাকে পাকিস্তানি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সেটা দিয়ে যদি আপনি আপনার আজকের বিশ্লেষণ শুরু করেন, গৌতম দা। হ্যাঁ সুব্রত, প্রথমে তোমার সমস্ত দর্শককে আমার অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি। যেটা শিক্ষা ব্যবস্থা নিয়ে যেটা হয়েছে সারা দেশে, যেটা চলছে পরপর বিভিন্ন পরীক্ষা নিয়ে, তাতে একটা মনে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটা লাটে উঠতে চলেছে। এবারে দেখো, এটা আমরা এই রাজ্যে যারা পশ্চিমবঙ্গে তারা আমরা দেখেছি যে কোন পর্যায়ে গিয়েছে শিক্ষা ব্যবস্থা, যার জন্য তৃণমূল সরকার যেটা ছিল আগে তারা এখন তো একেবারে তাদের রাজ্যপাট উঠে গিয়েছে, এখন বিজেপি এখানে এসেছে। তো খুবই দরকার ছিল পরিবর্তন, এই জন্য পরিবর্তন দরকার ছিল, কারণ তারাও শিক্ষা ব্যবস্থাটাকে লাটে ওঠার উপক্রম করেছিল। এ নিয়ে আমরা বহুবার বলেওছি। কিন্তু এবারে যারা এলো, এটা হচ্ছে মানে ফ্রাইং প্যান টু ফায়ার কিনা সেটা খুব বলা খুব মুশকিল। মানে কিভাবে এই যে সারা দেশে যেভাবে প্রত্যেকটা পরীক্ষায় গত 10 বছরে তুমি যদি দেখো,
প্রায় 90খানা পরীক্ষা এরকম ভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। 89 আমরা নিউজ লন্ড্রি যেটা বলছি 10 বছরে 89 89, তার মানে তার 10 পেপার বছরে লিক, যদি 89টা হয়, প্রায় 90 বলছি। প্রায় এই 90। অবস্থা যদি অবস্থা হয়, এবং তার মধ্যে দুটো জিনিস খুব লক্ষণীয়। একটা হচ্ছে এই যে ক্রমাগত হয়ে যাচ্ছে, তাহলে এই যে হোল গুলো প্লাগ কি করে হবে? হু ইজ গোয়িং টু প্লাগ দ্য হোলস? মানে হচ্ছে না, ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, রেজার্ভয়ারটা যেমন থেকে যাচ্ছে, রেজার্ভয়ারটা থেকে জল বেরিয়েই যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু মেরামত হচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কাউকে অ্যাকাউন্টেবল করা যাচ্ছে না। কোন অ্যাকাউন্টেবিলিটি কার? মূলত তো সেই দায়িত্বের যিনি মন্ত্রী, তার তো একটা অ্যাকাউন্টেবিলিটি শিক্ষা থাকবে। মন্ত্রকে, শিক্ষা মন্ত্রক আর সিবিএসই সরাসরি তাদের হাতে, নিট তারাই নেয়। হ্যাঁ, তারাই নেয়। এটা এটা হচ্ছে নিটের ক্ষেত্রে এই জিনিস দেখেছি। এখন দেখছি সিবিএসইর ক্ষেত্রে এটা হচ্ছে, এসএসসির ক্ষেত্রেও এই ধরনের সমস্যা হয়েছে। এবার সিবিএসইর ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, এই একটি বেদান্ত বলে যে ছেলেটি, এই ছেলেটি প্রথম একটা অভিযোগ করলো কি সিবিএসইর কাছে, যে সে দেখতে পাচ্ছে অনলাইনে তার যে আনসার শিট, সেই আনসার শিটে সে দেখতে পাচ্ছে পরিষ্কার যে সেখানে তার হাতের লেখাই নয় সেটা উত্তরপত্রের মধ্যে, ওরই নয় বলে প্রায় মনে মনে ওর হচ্ছে। নিজেরই নয়, এই নয়, এটা অন্য একেবারেই কারো নিজের হাত। এই এত বড় একটা গ্লিচ যদি হয়, টেকনিক্যাল গ্লিচ যদি হয়, তাহলে এন্টায়ার সিস্টেমই বোঝা যাচ্ছে টেকনিক্যাল গ্লিচের মধ্যে আছে। কারণ ওর একার ক্ষেত্রে হয়েছে, এটা কেউই বিশ্বাস করবে না যে একজনের ক্ষেত্রে আরো একটা একজন হঠাৎ। কেমিস্ট্রির একজন পেপারও সেই একই রকম ভাবে তার কাছে এসছে, সঞ্জয় না এসেছে। বোধহয় মেয়েটির নাম। হ্যাঁ, হ্যাঁ, এবারে ধরো এদের চোখে পড়েছে বা এরা কিছু বলেছে, এমনও হতে পারে এদের সন্দেহ হয়েছে, তাই দেখেছে প্রত্যেকটা প্রশ্নপত্র বা প্রত্যেকটা উত্তরপত্র, এবং উত্তরপত্রের হয়তো উত্তরপত্রগুলো দেখা যাচ্ছে একই হাতের লেখা, কিন্তু এই যে ওএসএম, যে যে এই যাকে বলা অন হয় অন স্ক্রিন স্ক্রিন মার্কিং, যে অন স্ক্রিন মার্কিং, এই অন স্ক্রিন মার্কিংটাই যে কিভাবে হয়েছে সেটা বহু জায়গায় চোখ এড়িয়ে যেতে পারে। কিন্তু এটা এটা হওয়ার পরে কি হলো, এই বেদান্ত যখন এটাকে বললো যে এরকম দেখানো হচ্ছে, প্রথমত সিবিএসই এটা অ্যাকসেপ্ট করলো না, গ্রহণ করলো না, এবং সোশ্যাল মিডিয়ায় এই ছেলেটির উপরে সাংঘাতিক রকমের একটা আছড়ে পড়লো ভক্তদের সমস্ত গালি গালাজ অশ্রাব্য কি। তা সে হচ্ছে পাক এজেন্ট, পাক পরীক্ষার্থী, সে পাকিস্তানি, ভয়ঙ্কর একটি বাচ্চা ছেলে। হ্যাঁ, একটি এইরকম একটা ক্লাস 12-এর ছেলে, তাকে বলা হচ্ছে সে পাকিস্তানের থেকে এটা করেছে। সমস্ত জিনিসটা কি করে, মানে যারা করছে তারা যে কতখানি প্রকৃত অর্থে অন্ধ, এটা তো বোঝা যাচ্ছে। কতটা অন্ধ হলে সে এটা বলতে পারে, কিন্তু ওই এবং সব থেকে বড় কথা, এই যে লক্ষ লক্ষ ছাত্রদের অভিভাবকদের অনেকেই তারা কিন্তু বিজেপির সমর্থকদের পরিবার প্রভু আছেন, তারা তারা প্রচুর আছে আছে। দিনের স্বপ্নেই। হ্যাঁ, তারা হ্যাঁ, এমন নয় হ্যাঁ, তারা সবাই বিরোধী, তারা সবাই রাহুল গান্ধীর ভোটার বা অন্য কোনো দলের ভোটার, এমন নয়। হ্যাঁ, সারা দেশে, না, আমাদের রাজ্যেও আছে, আমাদের রাজ্যে বহু সিবিএসই স্কুলই এখন প্রায় বেশি, সব থেকে বেশি। এবারে এখানেও আবার দুটো জিনিস আসছে। প্রথমত হচ্ছে এই যে হলো, এই যে ক্রমাগত হলো, তারপরে সিবিএসই যখন বলল না তাদের ভুল হয়েছে, স্বীকার করলো তাদের ভুল হয়েছে, তখন এই যে এই এই সমস্ত যে যারা যারা এরকম লিখেছিল, সেইগুলো কিন্তু তৎক্ষণাৎ কিছু উড়িয়ে দেওয়া হলো না, মানে যারা এর দায়িত্বে সোশ্যাল মিডিয়া যার মালিক, তারা কিচ্ছু এটা গুরুত্ব দিলেন না, এবং সরকার থেকে তাদের বিরুদ্ধে কোনো ধরনের, যাকে বলা হয় কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হলো না। ঠিক ঠিক। এইটা আরো মারাত্মক। এই যে আমি যদি সরকারের হয়ে বলি, আমি কিন্তু যে কোনো সরকারের কথা বলছি, আমি কিন্তু এখানে বিজেপি শুধু বলছি না, আমি বলছি যে কোনো সরকার, কিন্তু সবচেয়ে শক্তিশালী হচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমি যদি কিছু বলি, তাহলে আমার বিরুদ্ধে ইউএপিএ হবে, দেশদ্রোহিতার মামলা হবে, আমার সে বিভিন্ন যেই জিনিস, যেই হোক, সে শিশু বা যেই বাচ্চা যেই হোক, সে তার বিরুদ্ধে সেটা যেই হয়ে হোক। যাবে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর হলেও হতো, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে আমি ন্যাশনালিজম অতটা মানি না, ওইরকম উগ্র জাতীয়তাবাদ আমি মানি না, অতএব তার বিরুদ্ধে হতো, দেশদ্রোহিতার মামলা হতো, অবশ্যই হতো, আটকাতে পারতো না কেউ। নজরুল তবে হতেও এই যে সিস্টেমের যে ত্রুটি, সেটার একটা খুব বড় প্রমাণ হচ্ছে, বিশেষজ্ঞরা তো বলছেনই ওএসএমআই সিস্টেমে এবার যে দ্বাদশ শ্রেণী যে পাশের হার ক্লাস 12-এর, সেটা মানে গত 7 বছরের মধ্যে সর্বনিম্ন জায়গায় নেমে এসছে, 85.2% নেমে এসছে এটা। এবং হ্যাঁ, যার ফলে যারা আইআইটি জেইই দিয়ে দিয়েছে, যারা বাচ্চারা ভীষণ স্বপ্ন নিয়ে তারা দেয় যে আমরা হুম, একটু ভালো জায়গায় ভর্তি হতে পারবো, হুম, তাদের এখন তো ভবিষ্যৎ প্রায় অন্ধকারে।
হুম। তারা নিজেরাই জানে না যে সিবিএসই থেকে এইভাবে কিভাবে তারা যাবে। কিভাবে যাবে? কিভাবে এটা যাবে। ছাড়াও, এবার এটা ছাড়াও এই যে তুমি যেহেতু বললে আইআইটির প্রশ্ন বা ইয়ের কথা, ওখানেও অনেক কিছু সমস্যা আছে। ওখানেও একটা বিরাট বিরাট সমস্যা আমি আছে সেই, মানে আমি ওখানে যেমন এই নিটের পরীক্ষায় যেটা হয়েছে, হ্যাঁ, এ, নিট এই ডাক্তারি পরীক্ষায় যে সাংঘাতিক রকমের প্রশ্নপত্র নিট ইউজি ফাঁসের যেটা কথা। তো প্রায় ক্যান্সেল, যেটা তো ক্যান্সেল করে দিয়েছে এবং 3জন ছাত্র নিজেদের শেষ করেছে এর মধ্যে। কত বড় ভয়ঙ্কর ঘটনা এটা, 3টে হুম। প্রাণ একটি আমরা হারালাম। একটি ছাত্র, সে তার বাবা বলেছেন মারা যাওয়ার পরে তার বাবা কাঁদতে কাঁদতে বলছিলেন যে 11 লক্ষ টাকা লোন করেছিলেন, ঋণ করেছিলেন পরীক্ষা যাতে দিতে পারে, যাতে সে ভালো করে প্রিপারেশন নিতে পারে। 11 লক্ষ টাকা চলে গিয়েছে, ছেলেটাও চলে গিয়েছে। রাহুল গান্ধী সেই পরিবারের 11 লক্ষ টাকার একটা চেক পাঠিয়েছেন মারা যাওয়ার পরে, এবং 2 লক্ষ টাকার ক্যাশ পাঠিয়েছেন, শুধু সমবেদনা জানিয়ে বলেছেন না আমার আর কিছু করার নেই, আমি জানি এটা কিছু করতে এই পারবো না, কিন্তু ক্ষতিপূরণ তো এইটুকু। হয়, এই ক্ষতি তো হ্যাঁ, 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 কিন্তু এইটা পাঠিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে এটা তো একটা ঘটনা আমরা জানতে পারলাম, এরকম কত ঘটনা আছে, এবং এই ঘটনাগুলো যে হয়েছে সেখানে কে দায় নেবে? এবারে প্রধানমন্ত্রী কি হয়, যেটা হয় যে যখন আমি কাউকে ধরে নিই যে তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে, আমরা ধরে নিই যদি কোনো বিশেষ করে রেজিমেন্টেড পার্টি, এত বড় রেজিমেন্টেড পার্টি যে ধর্মের ভিত্তিতে পার্টি, ধর্মের মধ্যে যদি কেউ ঢুকে যায় তাহলে তো ধর্মের মধ্যে অধর্ম থাকেই না, আমি ধরেই নিলাম অধর্ম হলেও সেটা ধর্ম হয়ে গেল, আর তো কিছু অসুবিধে নেই। এই যে আমি ধরে নিলাম, কাজে প্রধানমন্ত্রী, সবাই বলবে প্রধানমন্ত্রী একা কি করবেন, তো ঠিক আছে প্রধানমন্ত্রী যদি না করেন তাহলে শিক্ষামন্ত্রী কি করবেন? শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে এর আগেও এক্স্যাক্টলি এনইটি নিয়ে, নিট নিয়ে একই রকম যখন হয়েছিল সমস্যা। 2024 সালের যে অভিযোগ ছিল সেটা মারাত্মক। পাটনায় 30 হুম, থেকে 50 লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রির অভিযোগ হয়েছিল এবং হুম, তারপরে গ্রেপ্তার হয়েছিল 13 জন। তার হুম, কি পরবর্তীকালে কি হয়েছিল সেটা দেশবাসী আমরা কেউই জানি না। না। আচ্ছা, কিন্তু একটা এবারে, জায়গা থেকে সর্বোচ্চ হ্যাঁ, নম্বর নিয়ে সব পাস করছিল, হ্যাঁ, পাশ দেখা করেছিল, গেছে। হ্যাঁ, সাতজন পাশ করেছেন 7 জন সর্বোচ্চ, হ্যাঁ, একটা সেন্টার থেকে। কেন্দ্র থেকে। এই যে হ্যাঁ। একটা সেন্টার থেকে পাশ করা, এটা আরেকটা খবরও বেশি বেশি কোনো বেশি সংবাদ মাধ্যমে আসেইনি। এই যে শিকারে যে ধরা পড়েছে এবারে নিটের ক্ষেত্রে, শিকারে যে ধরা পড়েছে, শিকারের একটি কোচিং সেন্টারে একটা একটা ঘটনা এসেছে খুব কম সংবাদ মাধ্যমে। সেই সেখানে এসেছে যে তার আগের দিন, পরীক্ষার আগের দিন সেখানে সেই কোচিং সেন্টারে একটা আরেকটা মক টেস্ট হয়, এবং সেই মক টেস্টে প্রচুর প্রশ্ন থাকে, 600টা মতন প্রশ্ন থাকে, এবং সেখানে সেই 600টা প্রশ্ন ছেলেরা যারা যায় তারা দেখ যতগুলো বেশি সম্ভব পরীক্ষা দিতে, মানে যতগুলো আনসার করতে পারে, কিন্তু সেই 600টার মধ্যে 140টা প্রশ্ন এসেছে অরিজিনাল পরীক্ষায়। তার মানে যারা সেই পরীক্ষাটা দিল তারা কিন্তু এই 140টা প্রশ্ন পকেটে নিয়ে গেল পরীক্ষা দিতে প্রথমেই। পুরো ব্যবস্থাটাকে নিলামে তুলে দেওয়া হয়েছে আর কি, পুরো ব্যবস্থাটা নিলামে উঠে গেছে, যে যত নিটের, টাকা দিন। হ্যাঁ। হ্যাঁ, নিটের এক্সপার্ট ধরা পড়েছেন, অধ্যাপক অধ্যাপিকা ধরা পড়েছেন, ধরা তো পড়েছেন, খুব বুঝলাম ধরা পড়েছেন, কিন্তু তারা এর মধ্যে যুক্ত হলেন কি করে, তারা এর মধ্যে ঢুকলেন কি করে, কার সহায়তায়? এটাই কি না অদ্ভুত একটা কথা বলেছেন ধর্মেন্দ্র প্রধান, বলছেন এডুকেশন মিনিস্টার বলছেন এটা কোনো লিক হয়নি, এটা ফাঁস হয়নি, এটা কম্প্রোমাইজড হয়েছে। এটা কম্প্রোমাইজ। অদ্ভুত কথা, এটা নাই, কথাটা খুব অদ্ভুত। এই বারবার আমাদের রাহুল গান্ধী বলেন প্রধানমন্ত্রী সম্পর্কে কম্প্রোমাইজ পিএম, রাহুল এটা গান্ধীর কিন্তু কথাটা ধার করে বললেন ধর্মেন্দ্র। খুব খুব আয়রনি, এটা ইট ইজ ভেরি, ইট ইজ রিয়েলি অ্যান Exactly. আয়রনি। ধর্মেন্দ্র প্রধান বলছেন এটা ফাঁস হয়নি, এটা কম্প্রোমাইজ করা হয়েছে। কম্প্রোমাইজ মানেটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ কম্প্রোমাইজ? আমি তো বুঝতে পারলাম না। কম্প্রোমাইজ কার সঙ্গে কম্প্রোমাইজ, কে করেছে? একটা জিনিস, এই যে ঘটনা, এইবার সিবিএসই তে ফেরত আসি, দেখো সিবিএসই তে যারা করেছে এই সংস্থাটা, এর আগে কিন্তু এদের বদনাম আছে, এটা যেটা রাহুল গান্ধী বলেছেন। তেলেঙ্গানাতে 2019 সালে এরা একটা পরীক্ষা কন্ডাক্ট করেছিল, এবং সেখানে ঠিক একই রকমের গন্ডগোল হয়েছিল, তখন এদের নামটা অন্য ছিল, এদের নাম অন্য ছিল। এখন এই সংস্থার নামটা পাল্টেছে, কিন্তু ডিরেক্টর একই আছে, স্টেক হোল্ডার্সরা একই আছে, বাকি যারা মালিকানা তাদেরও একই আছে, একই জিনিস, শুধু নামটা পাল্টে গেছে। তো কাজেই এই এবং এইটা জিনিস, রাহুল গান্ধী তিনি যে ছোট ভিডিওটা করেছেন, যে হুম, ভিডিওটাতে তিনি বলছেন যে মাত্র 30 সেকেন্ডে তারা এটা ধরে ফেলেছেন, অথচ হুম, এটা শিক্ষা মন্ত্রণালয়ে তারা ধরতে পারেনি।
পারেনি। Every single CBSE student and their parents to share this video and ask the following questions to the government and the Prime Minister. First, why and by whom was COEMT given the CBSE contract? Second, which procedures were circumvented to give COEMT this contract? If we could figure out in 30 seconds that this company earlier had a different name, why didn't the CBSE figure this out? And why were no background checks done? Third, and most important, what is the exact relationship between COEMT management and the Modi government? CBSE students right now and their parents are anxious, they've been traumatized, and the Prime Minister of India has nothing to say. আমি দেখো, আমি যে কংগ্রেসকেও খুব একটা ধোয়া তুলসী পাতা করে দিচ্ছি তা করব না, কারণ আমি বলতে চাইছি কংগ্রেসেরও আগে এটা তেলেঙ্গানা সরকারের রাহুল গান্ধীর সঙ্গে যে সমস্ত কংগ্রেসি, আমি এর আগেও বলেছি, সমস্ত কংগ্রেসি বা কংগ্রেস মন্ত্রী বা এদের সব একসঙ্গে একই সূত্রে বাঁধা, তা আমি মনে করি এটা সবসময়। অনেক ক্ষেত্রে কি হয়, যা হয় মতভেদ থাকে, মতদ্বৈত থাকে, কিন্তু রাহুল গান্ধী যে পথে চলেন, চেষ্টা করছেন বা হাঁটছেন, সে পথটা খুবই বন্ধুর পথ, খুবই কঠিন পথ, খুব রক্তাক্ত করে দেওয়ার পথ, কিন্তু উনি কিন্তু হাঁটতে ভুলছেন না, হাঁটছেন সেই পথে। কিন্তু আমাদের কেন্দ্রের যে শাসক দল আছে, তারা কি এই বিরোধী দলনেতার কোনো কথাকে গুরুত্ব দেন না। আগে পাপ্পু পাপ্পু বলতে, তারপরে যখন বিরোধী দলনেতা হয়েছে সেই কথাটা হয়তো বলেন না, কিন্তু কথাগুলোকে গুরুত্ব দেন না। উনি তো এর আগেও বলেছেন, ঠিক এক্স্যাক্টলি এর আগে তিনি পার্লামেন্টেও বলেছেন এই ব্যাপারে, যে কতটা সতর্ক হওয়া দরকার, কেন দরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের সরকার, বিশেষ করে কেন্দ্রীয় সরকার, এত বড় বড় পরীক্ষার যে কিভাবে কন্ডাক্ট করা হবে, কারা থাকবেন সেখানে মাথায়, সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করেন না। আসলে কোনো জিনিসেই সেই অ্যাকাউন্টেবিলিটি আমরা দেখতে পাই না। এমনকি দেখো, মনমোহন সিং এর সরকারের সময়ও কিন্তু একাধিক মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল, আমরা জানি। তুলে করেছিলেন, রাজা করেছিলেন, এরকম আরো অনেকে করেছিলেন। এর আগেও, তারও আগে হয়েছে, এমনকি জনতা পিরিয়ডে, জনতা গভর্নমেন্ট সময় মোরারজি দেশাইয়ের সময়ও এটা হয়েছিল। যাই অনেক হোক, ক্ষেত্রে আগে এরকম নিয়েছিল যে মন্ত্রীরা নৈতিক দায়িত্ব নিয়ে অনেক সময় হ্যাঁ, পদত্যাগ করতেন। আমি আমি লাল বাহাদুর শাস্ত্রীর কথা বলছি না, লাল বাহাদুর শাস্ত্রীদের দিন চলে গিয়েছে, আমি তার নীতিশ কথা কুমারও বলছি না। করেছিলেন, গাইসলের দুর্ঘটনার পরে, রেল হ্যাঁ, দুর্ঘটনার। হ্যাঁ। তো আমি বলতে চাইছি যে এখন কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি একেবারেই নেই। কাজে এই যে অ্যাকাউন্টেবিলিটি নেই কারণ কোনো জায়গায়, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, যে বিপর্যয় হচ্ছে, তার জন্য কে অ্যাকাউন্টেবল, কাকে ধরা হবে, কেন ধরা হবে, কোনো ব্যাপার নেই। বিদেশ ক্ষেত্রে, বিদেশ মন্ত্রকের ক্ষেত্রে আমরা দেখেছি বহু জায়গায় বৈদেশিক নীতি আমাদের ফেল করেছে, ব্যর্থ হয়েছে অনেক জায়গায়, আমরা পারিনি ঠিক জায়গায় পৌঁছে, বিশেষ করে যারা বিশেষজ্ঞ তারা বলছেন। কিন্তু আমরা কি সেটাকে মেন্ট করেছি, আমরা কি ঠিক করার চেষ্টা করেছি? আমার তো মনে হয় না করেছি। এই যে জিনিসটা যেটা দেখতে পাচ্ছি, এটা খুবই একটা চিন্তার ট্রেন্ড, একটা খুব ডেঞ্জারাস ট্রেন্ড বলে আমার মনে হচ্ছে। সুব্রত, গৌতম দা, ইন্ডিয়া টুডে কিছুক্ষণ আগে খবর করেছে যে রাহুল গান্ধীর এই অভিযোগের ভিত্তিতে, যেটি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করেছেন এবং প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা দাবি করেছেন, তারপরেই ইন্ডিয়া টুডের কিছুক্ষণ আগে খবর যেটা এসছে সেটা বলছে যে রাহুল গান্ধীকে তিনি পাল্টা অভিযোগ করলে, রাহুল গান্ধী নেভার ফ্যাক্ট চেকস লেভেল বেসলেস এলিগেশনস, প্রধান হিটস ব্যাক, এইটা হচ্ছে হেডিং ইন্ডিয়া টুডের। এবং ধর্মেন্দ্র প্রধান সেখানে পরিষ্কার এই রাহুল গান্ধীকে বেসলেস অভিযোগ করার জন্য দোষী করছেন। মানে এই যে লক্ষ লক্ষ অভিভাবকদের যে আজকে যে রকম অবস্থা সিবিএসসির, যারা পরীক্ষা দিয়েছে, সে যে সংশয়, যে সেইটাকে তিনি অ্যাড্রেস না করে তিনি রাহুল গান্ধীর অভিযোগটাকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন এবং তাকেই এখন পাল্টা আক্রমণ করছেন। এটা এটা কেন, এটা কেন? তার এটা দায়বদ্ধতা তো, হ্যাঁ, বিরোধী দল তো বিরোধীদের মতো বিরোধিতা করবে, তার দায়বদ্ধতা তো মানুষের কাছে, তিনি কেন এগিয়ে আসছেন? দেখো, আমি যদি ক্রমাগত ভোটে জিততে থাকি, আমি ভোটে জিততে থাকলে আমার মধ্যে যে ক্ষমতার অহংকার, ক্ষমতার একটা গর্ব, সেটা এমন ভাবে গেঁথে বসে যায়, তখন মনে হয় আমি যেটা করছি সেটাই ঠিক কথা। এটা এটা এই রাজ্য হয়েছিল, কিন্তু ওই রাজ্য হয়নি তা তো নয়, আমরা দেখলাম তো। তৃণমূলের মুখ্যমন্ত্রীর ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, তিনি মাঠের থেকে কোনোদিন আন্দোলন করেনি, কিন্তু তিনি হয়ে গেলেন ডিফ্যাক্টো চিফ মিনিস্টার, হয়েছে, আমরা দেখে চোখের সামনে। কিন্তু
পতন যদি হয়ে যায় তখন কিন্তু খুব সাংঘাতিকভাবে হতে পারে। তবে এটাও ঠিকই যে যেহেতু যে প্ল্যাঙ্কটার কথা বললাম, হিন্দুত্ব প্ল্যাঙ্ক, ধর্মের প্ল্যাঙ্ক, সেটা খুব মারাত্মক। সেটা মানুষকে এমনই ভাবে বোঝায়, এমনই ভাবে একটা অরা তৈরি করে এই সব লিডারদের উপরে, মনে হয় তিনি যা করছেন সব ঠিক, সেখানে কোনো ভুল হতে পারে না। এই যে ধর্মেন্দ্র প্রধান বলছেন, কি করে বলছেন? বলছেন কারণ তিনি জানেন তার বিরুদ্ধে, তার মাথায় যিনি আছেন, তিনি কোন রকমের পদক্ষেপ করবেন না, হস্তক্ষেপও করবেন না। এটা খুব চিন্তা, আবার বলছি তো, এটা ভীষণ চিন্তার জিনিস। এটা ভীষণ চিন্তার এই জন্যে যে এরপরে তিনি কি কতটা সতর্ক হলেন কি হলেন না সেটা পরের কথা। তিনি একবার ক্ষমা প্রার্থনাও করলেন না। এই যে এত ছাত্র, এত লক্ষ লক্ষ ছাত্র তারা রাস্তায় পড়ে গেল, মানে একবার পরীক্ষা দিয়ে ভালো পরীক্ষা দিয়েছে, আবার তাদের দিতে হবে। এনইটি, নিট এমনিতেই কি হয় আমরা জানি, যারা এই কোচিং সেন্টারগুলো লক্ষ লক্ষ টাকা দিয়ে ভর্তি হয়, তারা এমনিতেই একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকে, এমন একটা পজিশনে থাকে, তারা এমনিতেই কয়েক ধাপ আগে থাকে। যেমন এক্স্যাক্টলি, যেমন আমি দেখেছি যারা ইংরেজি মিডিয়াম বেসরকারি স্কুলে পড়ে তারাও এগিয়ে থাকে, খানিকটা অনেকটা এগিয়ে থাকে বিভিন্ন কারণে। কিন্তু যে সরকারি স্কুলগুলো আরো অনেক ভালোভাবে চলার কথা ছিল, যে সরকারি স্কুলে প্রত্যন্ত জায়গায়, আমি যদি এই রাজ্য বলি কি হরিয়ানা বলি কি বিহার বলি কি ঝাড়খণ্ড বলি, যেখানে অত্যন্ত প্রত্যন্ত জায়গায় যারা পড়ছে সরকারি স্কুলে, না আছে ইন্টারনেট ফেসিলিটি, না আছে লাইব্রেরি, না আছে ভালো টিচার, কিচ্ছু নেই, কিন্তু ছেলেপুলেগুলো আপ্রাণ চেষ্টা করছে পরীক্ষা দেবার। পরীক্ষা দিয়ে কি ডাক্তার হওয়ার পাচ্ছে? স্বপ্ন দেখছে যারা, যে মধ্যবিত্ত ঘরের চিরকালই তারা দেখতো তাদের। এইবারে এক্স্যাক্টলি, এবারে তাদের কি হচ্ছে, মনটা সম্পূর্ণ ভেঙে যাচ্ছে। তাদের মনটা ভেঙে যাচ্ছে, শুধু না, সমাজের মধ্যে একটা আরেকটা পোলারাইজেশন হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না। ভীষণ ভাবে পোলারাইজড হয়ে যাচ্ছে এই সমাজটা, এই সোসাইটি। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে পোলারাইজড হবে না, আজ থেকে 25 বছর পরে কি 20 বছর পরে দেখা যাবে এই একটা উচ্চবিত্ত মধ্যবিত্তর সঙ্গে যে নিম্নবিত্তদের, প্রান্তিক মানুষের এমন পোলারাইজড হয়ে গেছে যে তখন সাংঘাতিক ক্ষোভ দেখা দিতে পারে সমাজে। এটা হওয়াটা কিছু অস্বাভাবিক নয়। কেন বলছি অস্বাভাবিক নয়? ঠিক এই জিনিসটা অনেক সময় জেনজিতে আমরা দেখেছি, যে জেনজিতে যে গন্ডগোলটা হচ্ছে বিভিন্ন জায়গায় একটা, কিন্তু আমি আমাদের দেশে অতটা হবে বলে মনে করি না, কারণ এখানে আফটারঅল একটা গণতন্ত্রের একটা আমাদের দেশের কাঠামো। সোশ্যাল মিডিয়ায় যে ককরোচ জনতা পার্টি বা হ্যাঁ, হ্যাঁ, সিজেপি, হ্যাঁ। এই হুম। ধরনের যে আন্দোলনগুলো, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অনেকে যুক্ত হচ্ছে অনেকে এবং আসছেন, অনেকেই। অনেকে হ্যাঁ, আসছে, হ্যাঁ, জেনজিদের প্রচুর জেনজিরা। লোক। হ্যাঁ, কিন্তু এবং সেটাকে তাদের একটা আটকে, বড় অংশ নিট, তারা নিট দেওয়া বা এই ধরনের পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় তারা অকৃতকার্য হওয়া যে সমস্ত হ্যাঁ, ছাত্ররা, বা হচ্ছে। বেকার যুবকরা, বেকার যুবকরা যারা চাকরি পায়নি। হ্যাঁ, কিন্তু দেখো, যেটা এই যে মূল জিনিস যেটা ছিল এখানে, আমি বলি একটা সবচেয়ে বেশি আরেকটা খুব মারাত্মক, সেটা হচ্ছে এই জিনিসগুলো যারা সবার সামনে তুলে ধরতো তারা ছিল মেইন স্ট্রিম মিডিয়া। তুমি মেইন স্ট্রিম মিডিয়াতে আগে কিরকম সাংবাদিকরা ছিলেন এবং কিরকম সংবাদ মালিকরা ছিলেন, তারা শুধু সংবাদপত্র, তখন সংবাদপত্রই ছিল, টেলিভিশনও হয়তো ছিল না, কিন্তু সংবাদপত্র কিন্তু তখন শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করতে পারত। তারা মনে করতে পারতো এটা আমার, এটা হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার মূল কাজ, কর্তব্য, দায়িত্ব, এটাকে দেখানো। এখন তো তা নয়। এখন তো সংবাদপত্র বা সংবাদ মাধ্যম, টেলিভিশন হোক বা যাই হোক, সেটা হচ্ছে ব্যবসা, একেবারেই আক্ষরিক অর্থে ব্যবসা। মানে কিরকম ব্যবসা? ক্রনি ক্যাপিটালিস্টদের মতো ব্যবসা। একদম সরকারের কাছে থাকবো, সরকারের সুযোগ দেব, সরকারের বিজ্ঞাপন পাবো, টাকা পাবো, অনেক বেশি বেশি টাকা রোজগার করব। না হলে আইদার আমার ব্যবসা চলবে না, আর না হলে আমি অন্য যে ব্যবসা করছি তাতে লাভ হবে না। কাজে এই সংবাদ মাধ্যমে যদি লোকসানও হয় তাতেও কিছু যায় আসে না, আমার অন্য ব্যবসাটা অনেক বেশি বাড়বে। এইটা আমাদের গণতন্ত্রের পক্ষে সাংঘাতিক ক্ষতি করেছে, সুব্রত। এই যে ঘটনাগুলো বলছি আমরা, তুমি একটা ভেবে দেখো, এই যে অর্থনীতি, দেশের অর্থনীতি কি অবস্থায় আছে, বা এই আমাদের শিক্ষা ব্যবস্থাটা দেশের সার্বিকভাবে জাতীয় শিক্ষানীতি কি অবস্থায় আছে, তাই নিয়ে কটা প্রাইম টাইমে সেরকম ভাবে আলোচনা হয়, একদমই হয় না, কতজন একদমই হয় না, বিশেষজ্ঞ, একদমই হয় এবং না। কি আলোচনা হয় না, আলোচনা কিটা হয় কি হয়, তুমি লক্ষ্য, একদম ফারাকটা লক্ষ্য করবে। আলোচনা হয় কিছু কিছু রাজনৈতিক নেতৃত্বকে বা ব্যক্তিত্বকে নিয়ে এসে, বা রাজনৈতিক দলের মুখপাত্রদের নিয়ে এসে বলানো হয়, তারাই
সমস্ত কিছু জানেন, তারাই যা বলার তাই বলে দেন। তারা বলে দেন কিভাবে, সেটাও ডিরেকশনটা কোন দিকে যাবে সেটাও বোঝা যায়। অ্যাঙ্কার সেদিকেই ডিরেক্ট করেন, সেই দিকে লিড করেন এবং সেই দিকে বলতে থাকেন। এটার পরে কি হয়, এবং এবং সেইগুলো ছোট ছোট করে আবার সোশ্যাল মিডিয়ায় আসে এবং সোশ্যাল মিডিয়া থেকে হোয়াটসঅ্যাপে যায়। এক্স্যাক্টলি এই জিনিসটা খুব সুচারুভাবে চলছে। এই যে অর্থের সাংঘাতিক বিরাট কোটি কোটি টাকার যে অর্থের একটা কাজটা চলছে, সেখানে এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটাই হওয়া মানে কথা ছিল এবং সেটাই হচ্ছে। তবে হ্যাঁ, বলতে পারো যে এর পরে কি হবে তাহলে। এরপরে যদি এই যে কম বয়সী যে ছেলেপুলেরা, যাদের হাতে ভবিষ্যৎটা আমাদের আছে, আমাদের হাতে তো এই রাজনৈতিক নেতাদের উপরে নেই। এই রাজনৈতিক নেতাদের হয় অতীত, না হলে বর্তমান, ভবিষ্যৎটা তো এদের হাতে নেই। ভবিষ্যৎটা তো এইসব ছেলেপুলেদের হাতে আছে, আমাদের হাতে নেই। এইসব ছেলেপুলেদের, তারা যদি আবার যখন আসবে, তারা কিন্তু এদের ক্ষমা করবে না, কখনো ক্ষমা করবে না। যতই ভেতরে ভেতরে তাদের এই ধর্মের ইয়ে থাকুক, ক্ষমা করা মুশকিল হবে। যারা জানবে যে অত্যন্ত আমাদের একটা এই, প্রবণতা আপনি বারবার উল্লেখ করেছেন, আগেও আপনি নিজেও অনুষ্ঠান করেছেন, সেটা হচ্ছে যে এই যে যারা বিরোধিতা করছে গণতন্ত্রে, সরকারের বিভিন্ন ফাঁক ফোকর তুলে ধরছে, তাদের পাকিস্তানি বলে দাগিয়ে দেওয়া। হুম এমনকি বিরোধী দলনেতার কাজ বিরোধিতা করা, এটাই তাকে হুম সেই দায়িত্বই তাকে দিয়েছে গণতন্ত্র, তাকেও পাকিস্তানি বলে দাগিয়ে দেওয়া। এই হুম যে প্রবণতা, সে বাচ্চা ক্লাস 12-এর ছাত্রই হোক, বা যারা প্রতিবাদী কণ্ঠস্বর নাগরিক সমাজের হোক, ছাত্র হোক, ইউনিভার্সিটির ইয়ে হোক, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা হচ্ছে। এইটা কেন, এইটা কেন করা হচ্ছে বারবার? বিরোধীদের কেন তাদের বিরোধিতার জায়গাগুলোকে একদম এই দেশদ্রোহিতার ইয়েতে ফেলে দেওয়া হচ্ছে? এইটা এ, প্রথম কথা হচ্ছে, আমি যদি এই এমন একটা জিনিসের উস্কে দিতে পারি, উস্কে দেওয়া যাকে বলা হয়, আমি শত্রু দেশ হিসেবে একজনকে চিহ্নিত করেছি। হ্যাঁ, শত্রু দেশ তো বটেই, ছিলই, প্রথম থেকে ধরেছি শত্রু দেশ, ঠিক আছে, পাকিস্তান শত্রু দেশ। এখানে শুধু পাকিস্তান কি নয়, এরপরে দেখবে বাংলায় বাংলাদেশি বলা হবে, হবেই, এরপরে বাংলাদেশি বলা হবে। নেহাত বাংলা ভাষাটা যেহেতু দুটো রাজ্যে, দুটো দেশের, মানে একটা রাজ্যের এবং আরেকটা দেশের একই ভাষা, সেই জন্য একটু চিন্তা ভাবনা করতে হয়, কিন্তু তবুও বাংলাদেশি বলা শুরু হয়েছে, ইতিমধ্যে বলা শুরু হয়েছে। আমি শুনেছি একজন বলছেন, মন্ত্রী বলছেন না একদিন, যে আগের যে প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, অনেক বাংলাদেশি সেটা গ্রহণ নিয়ে নিয়েছে। আচ্ছা, ঠিক আছে, তার মনে হয়েছে এইটা, এই 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 প্ল্যানটাও চলবে, চলবে না তা নয়। আমি বিরোধিতা করলে আমি জানি আমাকে দেশদ্রোহী বলে, বারবার এটাই দেশদ্রোহিতা। তুমি জাতীয়তাবাদের বিরোধিতা করলেই, জাতীয়তা, স্ট্রং ন্যাশনালিজমের যদি তুমি বলো যে না এটা ঠিক নয়, তাহলে তোমার বিরুদ্ধে দেশদ্রোহিতার তাহলে কি হয়, তাহলে সরকারের সুবিধে হয়। সুবিধে হয় এই কারণে যে এই সোশ্যাল মিডিয়ায় যে যত সমর্থক আছে, কর্মী আছে বিভিন্ন ভাবে, যাদের কোনো দায়বদ্ধতা তো নেই। আমি সোশ্যাল মিডিয়ায় কি করি, আমি তো কারোর মুখোমুখি হচ্ছি না, আমি কমেন্ট করছি। এবং কিভাবে কমেন্ট করছি, আমি কমেন্ট করছি তাকে, যাকে বলা হয় পুলিশ স্টেটের মতন, বা নীতি পুলিশের, মরাল পুলিশের মতো আমি তাকে বিদ্ধ করছি, ক্রমাগত বিদ্ধ করছি। এই যে বিদ্ধ করার যে নীতি, তাতে সরকারের সুবিধা হয়, তো হয়, আমরা দেখেছি। এবং এই সরকার তো সেটা প্রমাণিত চাইবে, কারণ ভোটে তাদের লাভ হচ্ছে, ভোটে তারা জিতছে এই করে। আর পাকিস্তানে এক্স্যাক্টলি, পাকিস্তানেও এই জিনিসটা ছিল, আমরা জানি। যখন প্রথম যখন আমরা স্বাধীনতা পেয়েছি, পাকিস্তানেও এক্স্যাক্টলি অ্যান্টি ইন্ডিয়ান ফিলিং পাকিস্তানে রেগুলারলি তৈরি করা হতো। প্রত্যেকটা সরকার আসতো আর অ্যান্টি ইন্ডিয়া ফিলিং এটা তৈরি করা হতো। এই যে বলা হতো না যে উই উইল ব্লিড দেম টু ডেথ, বলা হয়েছে ভারতবর্ষকে এমন রক্তাক্ত করব যে ও এমনি নিজেরাই মরে যাবে, বিভিন্ন জায়গায় বলেছে। এমনকি আসিফ মনিরও কথাতেও এটা আমরা দেখেছি এই ধরনের। তাতে ওদের দেশে কিছু লাভ হতো, কিন্তু ওরাও কিন্তু বুঝেছে এটা করে বিশেষ লাভ হচ্ছে না, আলটিমেটলি হচ্ছে না, কারণ দেশের মধ্যে যে টার্মোয়েল ওদের দেশে চলছে, ভীষণভাবে চলছে। এবারে ভারতে যদি আগে দিনে যদি এইটাই চলতে থাকে, তাহলে হয়তো দেখা যাবে ভোটে লাভ হচ্ছে খানিকটা, কিন্তু ভেতরে যে ক্ষোভ, বিক্ষোভ, সেটা কিন্তু কিছুতেই কমবে না। এবং সেটা সবচেয়ে ক্ষতি করবে গণতন্ত্রের, গণতান্ত্রিক যত রীতিনীতি, সেগুলোর ক্ষতি করে দেবে। ইতিমধ্যেই অনেকটা ক্ষতি হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। ইন্টারন্যাশনালি আমাদের গণতন্ত্রের, ভারতবর্ষ কোথায় নেমে গিয়েছে, অনেকখানি ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ কোথায় নেমে গিয়েছে আমরা জানি।
অনেকখানি নেমে গিয়েছে। এবং এটা যে মারিয়া রেজা নোবেল পুরস্কার প্রাপ্ত যে আমাদের সাংবাদিক মারিয়া রেজা বলেছিলেন না, ডেমোক্রেসি ইজ ভেরি ফ্র্যাজাইল, ভীষণ ভঙ্গুর, গণতন্ত্র কিন্তু খুব ভঙ্গুর, খুব তাড়াতাড়ি ভেঙে যেতে পারে। এই যে ভেঙে যেতে পারে তাকে জোর করে ধরে রাখতে হয়, কিন্তু যারা জোর করে ধরে রাখা, সুব্রত এটাই বলছি, তাদের যদি সেই ক্ষমতাটা কেড়ে নেওয়া যায়, আমি সংবাদ মাধ্যমকে হয় টাকা দিয়ে বশীভূত করে দিলাম কিংবা ভয় দেখিয়ে বশীভূত করে দিলাম, আর বিরোধী পক্ষকে ক্রমাগত তাড়া করতে রাখলাম যে তারা দেশদ্রোহী, এতে কি হয়, গণতন্ত্রের যে কতখানি ভঙ্গুর তখন বোঝা যায়। কারণ তারা যত বেশি হীনবল হয়ে যাবে, তত শাসক আরো বেশি শক্তিশালী হবে। অন্তত যেটা বলতে চাইছি, যেভাবে শক্তিশালী হবে সেটা গণতন্ত্রের পক্ষে ভীষণ ক্ষতিকারক। তবে একটা অন্য পয়েন্টে চলে গেলাম, আবার এইটাই বলছি, এই গণতন্ত্রে কিন্তু আবার একটা বিরাট একটা সম্ভাবনা আছে। এই যদি সরকার যদি এই আমাদের এই যুব সমাজের এত ক্ষতি করে দেয়, এই যুব সমাজ কিন্তু ভবিষ্যতে কিন্তু মাথা তুলে দাঁড়াবে, এটুকু আমি মনে করি, সুব্রত। প্রথমত আপনি অসাধারণ একটা বিশ্লেষণ আজকে আমাদের উপহার দিলেন। আমার মনে হয় যে আপনারা যারা আজকের অনুষ্ঠানটা শুনলেন তাদের মধ্যে অনেক প্রশ্ন এবং অনেক আপনাদের অনেক ভাবনার কিন্তু একটা খোরাক আপনারা পেলেন, এবং আমার মনে হয় এর প্রত্যেকটি যদি আপনারা আপনাদের কমেন্ট বক্সে আপনারা লেখেন তাহলে আমাদেরও সুবিধা হবে এবং আপনারাও আপনাদের পুরোপুরি আপনাদের যে ভাবনার প্রকাশ আমাদের কমেন্ট বক্সে করতে পারবেন। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ আজকে এরকম একটা সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য, এবং আপনারা যারা দেখলেন আপনাদের সবাইকে নমস্কার। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র ৫৯ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।